মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। লন্ডনে সমাবেশে বক্তব্য রাখলেন বেগম জিয়া। বললেন, দেশ পরিচালনা করছে লেডি হিটলার, বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ। হত্যা ও হামলার প্রতিবাদে রাজধানীতে লেখক ও প্রকাশকদের কালো পতাকা মিছিল। আতঙ্কিত অনেকের এই পেশা থেকে সরে দাঁড়ানোর আশঙ্কা। নিরাপত্তা জোরদারে রাজধানী জুড়ে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ সিটি কর্পোরেশনের। চট্টগ্রামে আবাসিক সহ প্রতিটি ভবনে ক্যামেরা লাগানোর নির্দেশ পুলিশের। এবং ঝিনাইদহে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ গুলিতে নিহত, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ৭১ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে 5 পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ করে দেন আদালত। রিভিউ আবেদন দুটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকার 16 ও 17 নম্বরে ছিল। তাদের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। এর আগে 20 অক্টোবর শুনানির এ দিন ধার্য করলেও তা পিছিয়ে দেন আদালত। গত 14 অক্টোবর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করেন এই দুই মানবতাবিরোধী অপরাধী। গত 30 সেপ্টেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। ওই সময় কয়েকটি এফিডেভিট দিয়ে আমরা প্রমাণ করতে চেয়েছি যে সালাউদ্দিন কাদের চৌধুরী ঘটনার সময় বাংলাদেশে উপস্থিত ছিলেন না। আমি আমার আর্গুমেন্ট নিবেদনে বললাম যে আপনারা ডিসিশন নিয়েছেন ওই এফিডেভিটগুলো সঠিকভাবে আদালতে উপস্থাপন করা হয়নি। সালাউদ্দিন কাদের চৌধুরী আরেকটি হলো আলী আহসান মুজাহিদের মামলা। ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, তার বিরুদ্ধে তারা যে আপিল করেছিল, আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন। আদালত সালাউদ্দিন কাদের চৌধুরী যে দরখাস্ত, তিনি যে নতুন সাক্ষী আনতে চান, সেই দরখাস্ত খারিজ করে দেওয়া হয়েছে। তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে এই মামলাটি, রিভিউ পিটিশনটি 17 নভেম্বর তারিখে শুনানির জন্য ধার্য করা হয়েছে। দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। রোববার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি আরও বলেন, এখন দেশ পরিচালনা করছে লেডি হিটলার। বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী। একই সঙ্গে সরকার বিরোধী আন্দোলন জোরদারে তৃণমূল থেকে দলের কমিটি পুনর্গঠন করার ঘোষণা দেন বেগম জিয়া। একবার যে ইউনাইটেড নেশনে পর্যন্ত বলেছে জঙ্গির কথা, হাসিনা বলেছে, আপনারা করেন কিসের জন্য যেন কয়েকদিন পর পর বিদেশিদেরকে ভয় দেখাবার জন্য। এটা এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এখন, রাজতন্ত্র, এবং সেখানে রাজতন্ত্রের জন্য একজন যুদ্ধ হয়েছে লেডি হিটলার। কারণ তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তার সৈন্য সামন্ত যারা আছে, অর্থাৎ প্রশাসনের যারা আছেন, তারা সেইভাবে কাজ করছে। বিএনপিকে কোন রকম নানাভাবে ভাঙার চেষ্টা, এই করা সেই করা, না বহু চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায় না। এখন দল এখানে আমার প্রয়োজন, কোনো ওরা সিদ্ধান্ত নিতে পারে না, তাই আমাকে যেতে হবে এবং যে আমাদেরকে বাকি কাজগুলি করতে হবে। দেখছেন সময় সংবাদ। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো
আজীবন। বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। দুর্বৃত্তদের হামলায় আহত প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশিদ টুটুল, লেখক তারেক রহিম ও রণদীপম বসু এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তারেক রহিমের অবস্থা গত 2 দিনের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া অন্য 2 জনের অবস্থা স্থিতিশীল। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। এক্ষেত্রে আহতরা সুস্থ হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে আহত কিংবা পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে বলেও জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ স্বপ্না, গত পরশুদিন যে লালমাটিয়ার শুদ্ধস্বর প্রকাশনীতে যে হামলা হয়েছিল প্রকাশক এবং লেখকদের উপরে, তারা কিন্তু 3 জন এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুদ্ধস্বর প্রকাশনীর যে প্রকাশক আহমেদুর রশিদ টুটুল এবং রণদীপম বসু লেখক, তারা কিন্তু আমরা যতটুকু জেনেছি ডাক্তারদের সাথে কথা বলে, তাদের আত্মীয়দের সাথে কথা বলে, এই দুজন কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত আছেন এবং তারা কিন্তু আমরা যতটুকু জেনেছি সকালেও উন্নতির দিকে যাচ্ছেন, তাদের অবস্থা উন্নতি হচ্ছে। কিন্তু এখানে যেটি বিষয় হলো সেটা হলো যে ব্লগার যে তারেক রহিম রয়েছে, তিনি কিন্তু এখনো আশঙ্কামুক্ত নন এবং তার যে পেটে গুলি রয়েছে সেই গুলিটা কিন্তু এখনো বের করা হয়নি এবং ডাক্তাররা বলেছেন যে আরো 72 ঘন্টা পর তার এই গুলি কখন বের করা হবে বা সে আশঙ্কা মুক্ত কিনা বা তার কোনো আশঙ্কা আছে কিনা, এই বিষয়ে আরো 72 ঘন্টা পরে ডাক্তাররা আসলে জানাবেন বা সিদ্ধান্ত নেবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে 9 জন, একজন অধ্যাপককে প্রধান করে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তাদের চিকিৎসার জন্য। 3 জনের যাতে কোনো সমস্যা না হয় এবং চিকিৎসার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে, এর জন্য 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু এই 3 জন টুটুল, তারেক এবং রণদীপম, তারা কিন্তু কেবিনে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 3 তলায়। 3 জনই আলাদা আলাদা 3টি কেবিনে আছেন এবং তাদেরকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমরা যতটুকু দেখেছি প্রত্যেকটি কেবিনের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেখানে কিন্তু ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরও যে আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে কিন্তু পর্যাপ্ত আসলে চেক করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে, আমরা যতটুকু জেনেছি 12টার কিছুক্ষণ পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আসার কথা রয়েছেন। তিনি তাদেরকে দেখবেন, দেখে আমরা পরবর্তী সরকারের পক্ষ থেকে আরো কি উদ্যোগ নেওয়া হবে সে ব্যাপারে হয়তো বা স্বাস্থ্যমন্ত্রী কথা বলবেন। তো আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি যে আপনি যতটুকু জানেন যে শাহবাগ আজিজ সুপার মার্কেটের যে দীপন হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু একটি মামলা হওয়ার কথা রয়েছে, সেটিও আমরা যতটুকু জানি শাহবাগ থানায় তার বাবার যাওয়ার কথা রয়েছে। আর ঢাকা মেডিকেলে কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে যতটুকু চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ডাক্তাররা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারেক, টুটুল এবং রণদীপমের চিকিৎসার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। এবং তারেককে কিন্তু আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তার বাম হাতে কিন্তু বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে। তো তার বাম হাতটি আসলে পুরোপুরি রাখা যাবে কিনা বা কেটে ফেলা হতে লাগবে কিনা সে বিষয়টিও কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। তো এই বিষয়ে কিন্তু একটা আশঙ্কা রয়েছে, আসলে বাম হাতটি কতটুকু রাখা যাবে সে বিষয়ে ডাক্তাররা আসলে 72 ঘন্টা পরে তাকে অবজারভেশনের শেষে সে বিষয়ে সিদ্ধান্ত আসলে আমাদেরকে জানাবেন বলে ডাক্তাররা জানিয়েছেন। এবং এ বিষয়ে কিন্তু এখনো আরেকটি বিষয়, যেটি এখানকার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে এখনো কিন্তু শঙ্কিত। তারা কিন্তু বলছেন তাদেরকে আসলে তাদের যে বাসা বা তারা যেখানে যাওয়া আসা করছেন সে বিষয়ে তারা কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন। তারা কিন্তু আসলে এখনো পুরোপুরি নিরাপত্তা তারা ফিল করছেন না। তো সব মিলিয়ে ঢাকা মেডিকেলে আসলে এখনো একটি গুমট পরিবেশই রয়েছে এবং তারা কিন্তু তাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং তাদের যে মুক্ত চিন্তার প্রকাশ, সেই মুক্ত চিন্তার প্রকাশে তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা সরকারের পক্ষ থেকে যাচ্ছেন। তো সবটা ঢাকা মেডিকেলের 3 প্রকাশক ব্লগারের বিষয় এই ছিল সবশেষ অবস্থা। স্বপ্না। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মাহমুদ রাকিব। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা ও আহমেদুর রশিদ টুটুলের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছেন লেখক ও প্রকাশকরা। সকালে রাজধানীর বাংলা বাজারের সব বইয়ের দোকান ও প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ রাখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এ সময় কালো ব্যাজ ধারণ করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সমিতির নেতারা। পরে বাংলা বাজার থেকে কালো পতাকা মিছিল নিয়ে লেখক ও প্রকাশকদের নিরাপত্তা চেয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কালো পতাকা ব্যাজ ধারণ ও মৌন মিছিল করা হয়।
প্রথম লেখক হলো, ব্লগার হলো, তারপর প্রকাশক হলো, এবার তো যে পাঠক বইটা নিবে সে কেন বইটা নিল, বইটা কেন কিনলো, কেন পড়লো, তার উপরে কিন্তু আঘাত আসতে পারে। এখন যদি প্রতিবাদ করতে না পারি তাহলে দিনে দিন যারা অপরাধী তারা দুষ্কর্মগুলি করে যাবে। আমরা সেটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, ব্লগার হত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লেখক প্রকাশকরা মানববন্ধন করছেন। সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। স্বপ্না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আপনি জানেন যে গত শনিবারে যে দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ ফয়সাল আরিফিন দীপন নামে একজন প্রকাশক, যিনি জাগৃতি প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী ছিলেন, তিনি কিন্তু দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন এবং সেই একই ধরনের আরও একটি ঘটনা ওই দিনই ঘটে, যেটি শনিবারে দুপুরের দিকে শুদ্ধস্বর নামে একটি প্রকাশনা সংস্থা, যেটি লালমাটিয়া অফিসে, সেখানেও দুর্বৃত্তরা আক্রমণ করে এবং হামলা চালায়। সেখানে ব্লগার এবং প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, ব্লগার তারেক রশিদ এবং লেখক রণদীপম বসু আহত হন এবং তারা এখনো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আপনি জানেন যে তারই প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে এই প্রেস ক্লাবের সামনে কিন্তু বিভিন্ন প্রকাশনা সংস্থার পক্ষ থেকে এই যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং সেখানে বক্তারা বক্তব্য দিচ্ছেন একের পর এক এবং তারা এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু সকাল 11:30টার দিকে কিন্তু আমরা ছিলাম বাংলা বাজারে। সেখানে বাংলা বাজারে কিন্তু বাংলাদেশ প্রকাশক সমিতির উদ্যোগে একটি কালো পতাকা মিছিল হয়েছে এবং সেই মিছিলটিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে অবস্থান করেছেন এবং তারা মিছিলটি করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন এবং এই যে মানববন্ধন হচ্ছে সেই মানববন্ধনে এসে তারা এখন অবস্থান নিয়েছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কালো পতাকা মিছিলটি কিছুক্ষণ আগেই এসেছে এবং এখানে লেখক আছেন, পাঠক আছেন, সেই সাথে যারা প্রকাশক আছেন তারাও আছেন। তারা সবাই মিলে যে কথাটি বলছেন যে শুরু হয়েছিল সেই 2004 সালে ব্যতিক্রমী এবং ভিন্নধর্মী লেখক যে আছেন হুমায়ুন আজাদের উপর হামলা করা হয়েছিল। সেই হামলার মধ্য দিয়ে যে ব্যতিক্রমী এবং সৃজনশীল যারা লেখক আছে তাদের উপর যে হামলা শুরু হয়েছিল সেটি কিন্তু থেমে থাকেনি। তারপরে 2015 সালে কিন্তু ব্লগার অভিজিৎ রায়ের উপর হামলা হয়েছে। তারপর পরে কিন্তু 5 থেকে 6টি হয়েছে। বেশ কয়েকজন ব্লগারকে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন এবং তারপর সর্বশেষ যেটি ছিল প্রকাশকের উপর হামলা। এই যে বারবার যে হামলা হয়েছে এবং এই হামলার নিন্দা জানিয়েছেন এখানে যারা মানববন্ধনে অবস্থান নিয়েছেন সে সমস্ত প্রকাশকরা এবং তারা জানিয়েছেন যে একটি হামলারও যদি সুষ্ঠুভাবে তদন্ত হতো এবং বিচার করা হতো এবং যে সমস্ত আসামিরা আছেন তাদেরকে ধরতো তাহলে পরবর্তীতে যে সমস্ত এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পুনরাবৃত্তি হতো না। তো যাই হোক, এই যে ঘটনা বারবার ঘটছে সেগুলো নিন্দা জানিয়েছেন এবং সেই সাথে যে প্রকৃত যে দুষ্কৃতকারী তাদেরকে যেন ধরে এনে বিচারের আওতায় আনা হয় এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটি রোধে সরকারকে সর্বাত্মক চেষ্টা করার জন্য এই মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে। তো স্বপ্না, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। দর্শক, ব্লগার হত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন লেখক প্রকাশকরা। আর এই বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শফিক মোহাম্মদ। মুক্তমনা লেখকের পাশাপাশি এবার সৃজনশীল প্রকাশকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। তাদের অনেকেই প্রকাশনা শিল্প থেকে সরে যাওয়ার কথা ভাবছেন। আর এ ঘটনা আগামী অমর 21শে বইমেলায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। 2004 সালে বইমেলায় সর্বপ্রথম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের উপর হামলার ঘটনা ঘটে। আর 2015 সালে বইমেলায় একইভাবে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে। এছাড়াও রাজীব, নীলাদ্রি, অনন্ত সহ বেশ কয়েকজন ব্লগার ও গণজাগরণ কর্মীকে হত্যা করা হয়। আর সর্বশেষ প্রকাশক দীপনকে হত্যা ও অপর এক প্রকাশক ও 2 লেখকের উপর হামলায় আতঙ্কিত সংশ্লিষ্টরা। আমরা প্রকাশকরা আতঙ্কিত অবশ্যই এবং ভীত সন্ত্রস্ত হয়ে আছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রকাশকরা সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হওয়ায় অনেকেই প্রগতিশীল বই প্রকাশ থেকে বিরত থাকবেন কিংবা এই শিল্প থেকে সরে দাঁড়াতে পারেন বলেও মনে করছেন প্রকাশক নেতারা। প্রকাশনা একটি অর্থনৈতিক দিক থেকে একটি বিপন্ন পেশা, আবার এখানে যদি জীবনের ঝুঁকিটাও যুক্ত হয় তাহলে
কোনো পরিবার তার সন্তানকে প্রকাশক হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না। এই ধরনের ঘটনা আসন্ন ২১-এর বইমেলায় প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশক ও লেখকদের। আগামীতে যে পরিমাণ বই মেলাগুলোতে প্রকাশ হতো, দেখা যাবে যে প্রকাশনার সংখ্যা কমে গেছে, কিংবা ভালো বই হয়তো প্রকাশিত হবে না। এমনিতেই লোকে বই পড়তে চায় না, বই মেলাও বিপজ্জনক হয়ে দাঁড়ায়, এবং সেটাও যদি গোজোরে না ওঠে তাহলে তো আমরা একেবারেই শিক্ষা বঞ্চিত একটা জনগোষ্ঠীতে পরিণত হব। দীপন হত্যার প্রতিবাদ জানাতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন প্রকাশকরা। তবে মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির চর্চার উপর এ ধরনের আঘাত ঠেকাতে সামাজিক প্রতিরোধের প্রয়োজন বলে মনে করেন প্রগতিশীল লেখক ও প্রকাশকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্লগার, লেখক ও প্রকাশক হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি রিপোর্টার রামিম হাসানের কাছে। রামিম, স্বপ্ন প্রকাশক দীপন হত্যা এবং সেই সাথে শুদ্ধস্বরের প্রকাশক সহ ৩ জনের উপরে যে হামলা, সেই হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন যেই নাগরিক সমাজ তাদের সমন্বয়ে এই মানববন্ধনের সূচনা হয়েছে এবং সেটি সকাল 11টার সময় শুরু হয় এবং 11টার সময় শুরু হওয়ার পরে আমরা এখানে দেখেছি বিভিন্ন অধ্যাপকরা এখানে বক্তব্য দিয়েছেন এবং মূলত যে বিষয়টিকে তারা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সেটি হচ্ছে যে হামলাগুলো হচ্ছে এবং হামলাগুলোর পরে সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন মহল থেকে, সেটির সমালোচনা করেছেন। পাশাপাশি যে বিচারহীনতার যে সংস্কৃতি, অর্থাৎ এখনো পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো, এর আগে যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেই হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ার কারণেই এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে বলে তারা মন্তব্য করেছেন। পাশাপাশি বলছেন যে এখন থেকে যদি এই ব্যবস্থাগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া না হয় তাহলে পরে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং যারা সচেতন সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই ধর্মান্ধতার কে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তারা সবাইকে এগিয়ে আসার জন্য মূলত আহ্বান জানিয়েছেন। এখানে আমরা দেখেছি যে ইতিহাস বিভাগের মুনতাসির মামুন স্যার কিছুক্ষণ আগে কথা বলেছেন এবং সেই সাথে অধ্যাপক বাংলা বিভাগের রফিকুল্লাহ খান তিনিও কথা বলছেন এবং সবার বক্তব্যের মধ্যে কিন্তু এই বিষয়টি বারবার বেরিয়ে আসছে যে সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো পর্যাপ্ত নয় বলে তারা মনে করেন এবং এ কারণে যারা মুক্ত মনা এবং মুক্ত চিন্তা চর্চা করেন তারা সবাই একটা যেই অস্থিতিশীল পরিস্থিতি এবং অনিরাপত্তা সেই পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং এই ধরনের ঘটনা কারোর জন্য কাম্য নয়। তো মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মানববন্ধন দেখছেন, এই মানববন্ধন শেষে একটা বিক্ষোভ মিছিল রয়েছে। বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। সবটা এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। দর্শক, ব্লগার, লেখক ও প্রকাশক হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। আর সেখানকার সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন রামিম হাসান। সময় সংবাদে আরো থাকছে। নির্দেশনা থাকার পরও ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ না পাওয়ার অভিযোগ বরিশালের নারী উদ্যোক্তাদের। অভিযোগ ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ। এবং উত্তরের জনপদ দিনাজপুরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। নভেম্বরের মাঝামাঝি বাড়বে শীতের প্রকোপ, বলছে আবহাওয়া অফিস। নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানী জুড়ে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। ঢাকার 2টি সিটি কর্পোরেশন এই উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সফলতা পাওয়ার পর এর গুরুত্ব আরও বেড়েছে বলে অভিমত সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাজধানী নয়, বড় শহরগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সিসি ক্যামেরা। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান খবির। রাজধানীতে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের তদন্তে বেশ সহায়তা করেছে সিসিটিভি থেকে পাওয়া ছবি। কিন্তু শনিবার লালমাটিয়ায় 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করার ঘটনায় এখনো এমন কোনো উৎস থেকে সহায়তা পাওয়া যায়নি। অপরাধ কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর অপরাধী শনাক্তকরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সিসিটিভি ক্যামেরা হতে পারে একটি ডিজিটাল পাহারাদার। এর মাধ্যমে সহজেই অপরাধী শনাক্ত এবং অন্যান্য
অন্যান্য অপরাধ দমন করা অনেকাংশেই সম্ভব। সিসি ক্যামেরা যদি আপনি সমস্ত ঢাকা বা চিটাগং বা এয়ারপোর্ট বলেন বা অন্যান্য জায়গায় বলেন, এটা সুন্দর করে কাভারেজ দেয়, তাহলে যে টাকা আপনার সিসিটিভিতে যাবে তার চাইতে আমি মনে করি যে অনেক বেশি আপনি সুফল পাবেন। ঢাকা সিটি কর্পোরেশন স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে শুরু করেছে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ। লালবাগ কেল্লা আর পাশে আমাদের ডাকেশ্বরী মন্দির, সেই দিক চিন্তা করেই আমি সিসি ক্যামেরাটায় আমার সম্পূর্ণ ওয়ার্ডটাকে আওতায় নিয়ে এসেছি। সম্পূর্ণ কাজটা করবে পুলিশ, কারণ আমি 24 ঘন্টা ক্যামেরার দিকে কিন্তু দেখতে পাবো না। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে নিরাপত্তা ক্যামেরা বসানো আছে, তবে নগর ভবনের উদ্যোগ আরো বড় পরিসরে। আমরা সকল সড়কগুলো সিসিটিভির আওতায় নিয়ে আসার একটা কার্যক্রম হাতে নিয়েছি এবং মার্কেটগুলো অলরেডি সিসিটিভির আওতায় আছে, ব্যক্তিগতভাবে অনেকের বাড়িতেও আছে। আমরা এগুলোর একটি সুসমন্বয় করতে চাই। গ্র্যাজুয়ালি আমরা টোটাল সিটি কর্পোরেশন এলাকাকে ইনশাল্লাহ নিয়ে আসবো। কাউন্সিলররা এই ব্যাপারে ভূমিকা রাখছে। হোপফুলি আপনার আগামী 7-10 দিনের মধ্যে আমরা অফিসিয়ালি এটাকে লঞ্চ করতে যাচ্ছি। পুলিশের সাথে সমন্বয় জোরদার করার পাশাপাশি নগর ভবনে আলাদা শাখা চালু করে রক্ষণাবেক্ষণ ও তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে অপরাধ দমনের পাশাপাশি অপরাধী শনাক্তে প্রতিটি আবাসিক এলাকা, বহুতল ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে পুলিশ। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে নানা নির্দেশনা সম্বলিত চিঠিও দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ক্যামেরা অবশ্যই রাস্তামুখী রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে মাজারে জোড়াখুন, ব্যাংকের অভ্যন্তরে নাইট গার্ডকে হত্যা সহ বড় ধরনের কয়েকটি অপরাধের রহস্য উন্মোচনে বড় ধরনের ভূমিকা রেখেছে সিসি ক্যামেরা। এসব ক্যামেরার ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত এবং পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে। আর ঢাকায় বিদেশি এবং প্রকাশককে হত্যার পর বন্দর নগরীতে বড় ধরনের নাশকতা প্রতিরোধে সিসি ক্যামেরার উপরে ভরসা করতে হচ্ছে পুলিশকে। বহুতল ভবন মালিকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্ণধারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে তারা যাতে তাদের প্রতিষ্ঠানসমূহে সিসি ক্যামেরা স্থাপন করেন। সেটা করলে আমাদের সম্পূর্ণ মহানগরী এলাকা আমাদের নিরাপত্তার আওতাধীন চলে আসবে। নগরীর সবগুলো আবাসিক এলাকা, বহুতল ভবন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে সিসি ক্যামেরা লাগাতে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। তাদের বলতেছি অতি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভি ক্যামেরার যে রেকর্ডিং আছে ওখান থেকে ফুটেজ নিয়ে আমরা অপরাধীকে শনাক্ত করে যে ঘটনা ঘটে ওই ঘটনাটাকে আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। পুলিশের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বহুতল ভবনে স্থাপিত ক্যামেরার মধ্যে একটি অবশ্যই রাস্তামুখী হতে হবে। সিসি ক্যামেরার যে রাস্তামুখী যদি হয় তাহলে মিনিমাম ওই রাস্তাটা কভার হচ্ছে সেই সিসি ক্যামেরা দিয়ে। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় আবাসিক এলাকা রয়েছে অন্তত 200। এছাড়া বহুতল ভবনের সংখ্যা 5000-এর বেশি। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে গত 2 বছর আগে নগরীর 21টি গুরুত্বপূর্ণ মোড়ে 55টি ক্যামেরা লাগানো হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। মতিঝিল ও পল্টন থানার নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ জামিনের সময় বাড়ানোর আবেদন খারিজ করে এই আদেশ দেন। এর আগে 13 জুলাই মির্জা ফখরুলের শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্টের দেয়া জামিন 6 সপ্তাহের জন্য বহাল রাখেন আপিল বিভাগ। গত 5 জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় 6 জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। পরে পল্টন থানায় 6টি ও মতিঝিল থানায় 1টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় এখন জামিনে আছেন মির্জা ফখরুল। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এছাড়া কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ সংক্রান্ত রুল 31 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 21 অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন হাইকোর্ট। 26 অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 10 নভেম্বরের মধ্যে টাঙ্গাইল 4 আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে যে আপিল দায়ের করেছিলেন তার চেম্বার জজ সেটা আজকে 2 তারিখে পূর্ণাঙ্গ বেঞ্চে এখানে শুনানি প্রেরণ করেন। এখানে যারা প্রতিপক্ষ হয়েছে সত্যিকার অর্থে প্রতিপক্ষ হতে পারে নাই, এরা গ্রহণযোগ্য প্রতিপক্ষ নয়। আপিল করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে, এটা আইন সিদ্ধ হয় নাই। নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, তার কাজ হচ্ছে রেফারির কাজ। রেফারি যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে যায় তার নিরপেক্ষতা থাকে না, তার নির্বাচন করার যোগ্যতা থাকে না। ঝিনাইদহে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ গুলিতে নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয়। র্যাব জানায় ঝিনাইদহ যশোর সড়কের কড়াইতলায় টহলের সময় ভোররাতে ওই সড়কে 3 মোটরসাইকেল আরোহীর গতিরোধ করা হয়, কিন্তু তারা মোটরসাইকেলের গতি না কমিয়ে র্যাব সদস্যদের গুলি করে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন গুলিবিদ্ধ হন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। নিহত ব্যক্তি গত 20 অক্টোবর কালীগঞ্জে বাড়িতে পেট্রোল দিয়ে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ বলে জানায় র্যাব। দর্শক, সিএনজি অটোরিকশায় মিটার স্থাপন এবং মিটারে ভাড়া আদায় নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, স্বপ্না, সকাল থেকেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআরটির যে অভিযান চলছে, এই অভিযানের শাহবাগে যে অভিযানটি পরিচালনা করছে, আমি এখন এখানে অবস্থান করছি। আমরা সকাল থেকেই দেখছিলাম যে গতকাল থেকে যে সিএনজির বাড়তি ভাড়া চালু হয়েছে। যেমন আগে ছিল প্রথম 2 কিলোমিটারে প্রথমে 25 টাকা, সেটা 40 টাকা, এবং পরবর্তী ভাড়া যে বর্ধিত ভাড়া, সেই বর্ধিত ভাড়া পরে আসলে মিটারে যাওয়া আগে যেমন দরদাম করে সিএনজিতে যেতে হতো, কিন্তু সেটি পরিবর্তে মিটার বাধ্যতামূলক করা হয়েছে এবং সেই বিষয়টি আসলে পর্যবেক্ষণ করতেই এই মোবাইল কোর্টটি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে গত মাসে অক্টোবর মাস থেকে যে সিএনজি চালিত গ্যাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, সেই বর্ধিত ভাড়ার ফলে আসলে বিভিন্ন যে গণপরিবহনগুলো আছে তারা কিন্তু আসলে সেই বর্ধিত ভাড়ার চেয়েও কয়েকগুণ বেশি, তাদের সে অনুপাতে কয়েকগুণ বেশি তারা বাস ভাড়া বাড়িয়েছে। সো এই দুটি বিষয় মাথায় রেখে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি তারা যে সিএনজিগুলো থামিয়ে যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আসলে সিএনজি ভাড়াগুলোর ক্ষেত্রে যারা যাত্রী তাদের অভিযোগ থাকলেও তারা কিন্তু আসলে বরাবরই বোঝানোর চেষ্টা করছেন যে তারা আসলে ভাড়া না মিটিয়ে আসলে তারা মিটারের মাধ্যমে যাচ্ছেন। তবে বাসগুলো যেগুলো আটক করা হয়েছে, বিশেষ করে মিরপুর থেকে যে বাসগুলো এসছে আমরা দেখছি বেশিরভাগ বাসই কিন্তু আসলে তাদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে এবং যাত্রীরা বলছেন যে তাদের এক প্রকার জিম্মি করেই তাদের কাছ থেকে এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যদিও এক্ষেত্রে বাস চালকদের কথা হচ্ছে যে তাদের মালিক পক্ষ তাদের যে নির্ধারিত ভাড়া ঠিক করে দিয়েছেন, তারা আসলে ওই চার্ট অনুযায়ী তারা আসলে ভাড়া নিচ্ছেন। তারপরও নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি এখানে আমরা দেখেছি বেশ কিছুক্ষণ ধরেই তার যে অভিযান চলছে, এই অভিযানে কিন্তু তিনি আসলে বেশ কয়েকটি বাস, আমি আবারও বলছি যে বিশেষ করে মিরপুর থেকে আসা বেশ কয়েকটি বাসকে তিনি আসলে এখানে এনে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং একাধিকবার দেখেছি আমরা প্রায় 2টি বাসের যারা কন্ট্রাক্টর এবং ড্রাইভার রয়েছেন তাদের আমরা দেখেছি যে বাস থামিয়ে বাস নিয়ে পালিয়ে যেতেও দেখেছি। তো সবকিছু মিলিয়ে অভিযান এখনো চলছে, এই সিএনজির মিটার পদ্ধতি চালু আছে কিনা এবং পাশাপাশি তারা এটাও দেখে নিচ্ছেন যে বাসের যে নির্ধারিত ভাড়া, সেই নির্ধারিত ভাড়া তারা নিচ্ছে কিনা। তো আমরা যতদূর জানতে পেরেছি দুপুরের পরেও আসলে নাগাদ 2টা-3টা নাগাদ এই কার্যক্রমটি পরিচালনা করা হবে। তো এই ছিল এখনকার মতো এই মোবাইল কোর্টের কার্যক্রমের সর্বশেষ খবর আমার কাছে। স্বপ্না। দর্শক, সিএনজি অটোরিকশায় মিটার স্থাপন এবং মিটারে ভাড়া আদায় নিশ্চিতকরণে রাজধানীর শাহবাগে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আর এই বিষয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। দীর্ঘ 68 বছরের পুরনো বৈদেশিক মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন সংশোধনের ফলে দেশের বাইরে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে দেশীয় উদ্যোক্তাদের। এতে করে রেমিটেন্সের হার বাড়া সহ আন্তর্জাতিক বাজারে দেশীয় ব্র্যান্ড তৈরির সুযোগ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার পাশাপাশি ব্যক্তি খাতে বৈদেশিক বিনিয়োগে সরকারের তদারকি জোরালো করা প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ।
গেল কয়েক বছর ধরেই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে কাজ করছে ব্যক্তি খাতের বিনিয়োগ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2005-06 অর্থ বছরে দেশে ব্যক্তি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ছিল 9.94%, অথচ গেল অর্থ বছরে তা নেমে এসেছে মাত্র 3.74%। আর এজন্য শিল্প খাতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা, বিদ্যুৎ সংকট, যোগাযোগ ও অবকাঠামোগত দুর্বলতাকেই দায়ী করছেন দেশীয় বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে গেল সেপ্টেম্বরে 1947 সালের বৈদেশিক মুদ্রা বিনিময় আইন সংশোধন করে বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে সরকার। বিদেশি বিনিয়োগ করার যে রুলটা, সেটা এখন শুধু বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলারের মাধ্যমে এটাকে ওপেন করবেন। এক্সপোর্টারদের রিটেনশন কোটা থেকে এক্সপোর্টারদেরকে শুধু বিদেশে বিনিয়োগের সুযোগ দিবে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, ওষুধ ও সিরামিক শিল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করছেন দেশীয় উদ্যোক্তারা। ইন্টারন্যাশনালি ব্র্যান্ডিং হিসেবে আমরা শুধু এক্সপোর্টার না, our entrepreneur can invest money in overseas. এদিকে প্রাথমিক পর্যায়ে দেশের বাইরে নির্দিষ্ট মেয়াদে বিনিয়োগ সীমা নির্ধারণ করে দেওয়া উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগ করবার পরে তার বিনিয়োগযোগ্য অর্থ থেকে যে উৎপাদিত আয় বা লাভ, সেটি তিনি রিপ্যাট্রিয়েট কেমন করছেন অথবা ইনভেস্ট করছেন কিভাবে, সেটি যেমন জানার বিষয় রয়েছে। এই সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে ট্রান্সপারেন্সির বিষয়টা কার কাছে রিপোর্টিং হবে সেটি নিশ্চিত করা। দেশের বাইরে বিনিয়োগ শুরু হলে অর্থ পাচারের আশঙ্কা কমে আসবে বলেও মনে করছেন তারা। অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভালো নেই বরিশালের নারী উদ্যোক্তারা। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা থাকলেও ব্যাংক থেকে ঋণ না পাওয়ার অভিযোগ তাদের। ঋণ চাইলে নানা অজুহাতে ফিরিয়ে দেওয়ার কথা জানান নারী উদ্যোক্তারা। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে অভিযোগ সঠিক নয়। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়নের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা চালু রয়েছে। অন্য যে কোনো ঋণ প্রত্যাশীর চেয়ে নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ সুবিধা তুলনামূলক বেশি। সরকার নারী উদ্যোক্তাদের সুবিধার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করলেও বরিশালে এসব থেকে বঞ্চিত হবার অভিযোগ তাদের। কোন না কোনো নারী উদ্যোক্তা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের দাবি অভিযোগ করেছে। তা না দিলে নানা আইন কানুন দেখিয়ে ঋণ না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। নানা ধরনের পেপার চাওয়া হয় এবং পেপার দেবার পরও লোন দেওয়া হয় না। এ সমস্যার সমাধান দাবি করেছেন বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি। বরিশালে মহিলা উদ্যোক্তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ফলে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের নারী ব্যবসায়ীদের সহায়তা কার্যক্রম। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে নারী উদ্যোক্তাদের অভিযোগ সঠিক নয়। ঋণ গ্রহণ এবং ঋণ প্রদানের ব্যাপারে কিছু নিয়ম কানুন আছে, সেটা সমন্বয় যখনই হয় তখন এই ঋণ প্রদানে আর কোনো অসুবিধা থাকে না। যদি কোনো নারী উদ্যোক্তা ঋণ না পেয়ে থাকেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র আছে, এসএমইর একটি মনিটরিং সেল আছে, সেখানে তারা অভিযোগ করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। বরিশাল অঞ্চলে চলতি বছর নারী উদ্যোক্তাদের মাঝে 147 কোটি 93 লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। আর জুন পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র 28 কোটি 29 লাখ টাকা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজশাহী মহানগরীর ব্যস্ততম সড়কে প্রতিদিনই বসছে সবজির বাজার। নির্দিষ্ট জায়গার অভাবে ফুটপাতের ওপর বাজার বসায় ক্রেতারা যেমন বিপদে পড়ছে, তেমনি চলাচলের সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। সিটি কর্পোরেশন প্রতি বছর লাখ লাখ টাকা ইজারা ও টোল আদায় করলেও ব্যবসায়ীদের সুযোগ সুবিধার পরিবর্তন হয়নি। এজন্য নগর উন্নয়নের পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরামর্শ পরিকল্পনাবিদদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। প্রতিদিন সকালে বেশ কিছু ব্যস্ত রাস্তার উপর বসছে সবজির বাজার, পাশাপাশি কোথাও কোথাও দেখা গেছে মাছের বাজারও। শহরের অলিতে গলিতে অনুমোদনহীন বাজার বসায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। পাবলিকের বাড়ির সামনে বসে বসে বাজার বসাচ্ছে, বাড়ির মেয়ে মানুষরা, লোকদের বের হওয়া অসুবিধা। প্রচুর সমস্যা আপনার চলাফেরা। আপনার রিক্সার উপর আপনার কখন এলে আপনার গাড়িতে আপনার মেরে দিতে আসে। সিটি কর্পোরেশন এসব বাজার থেকে প্রতি বছর লাখ লাখ টাকা ইজারা পেলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে জানালেন ব্যবসায়ীরা। কোনো রাস্তার সংস্কার নাই, কোনো কিছু নাই, বাজারের সংস্কার নাই। 40 বছর যাবত পলিথিন টাঙিয়ে কোনো রকম ভাবে থাকতে হবে, যদি এখানে ঘর করতে যায় ঘর ভেঙে দিবে। পরিকল্পনাবিদরা বলছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন এলাকার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা দিয়েছে। দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশন শুধু প্ল্যানটা নিয়ে রেখে দেয়, বাট এটাকে ইমপ্লিমেন্ট করে না ওই অনুযায়ী, যার কারণে দেখা যাচ্ছে যে শুধু রোড নেটওয়ার্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট আদার ফ্যাসিলিটিসগুলো ওভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না। অবশ্য পরিকল্পনা অনুযায়ী দ্রুত
এই সমস্যা সমাধান করার আশ্বাস দিলেন দায়িত্বপ্রাপ্ত মেয়র। পর্যায়ক্রমে আমরা কিন্তু সবগুলোর একটা ম্যাপের মধ্যে নিয়ে আসছি যেন এই গাছগুলো আমরা ডেভেলপ করতে পারি দ্রুত। 2015 সালের হিসাব অনুযায়ী অনুমোদিত 14টি বাজার থেকে সিটি কর্পোরেশন ইজারা পেয়েছে প্রায় 3 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। উত্তরের জনপদ দিনাজপুরের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। মাঝে মধ্যে কুয়াশার কারণে সকাল 9টা পর্যন্ত সূর্যের আলোর দেখা মিলছে না। স্থানীয় আবহাওয়া অফিস বলছে নভেম্বরের মাঝামাঝিতে বাড়বে শীতের প্রকোপ। এদিকে হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাসের পাশাপাশি কুয়াশায় ঢাকা থাকছে আকাশ। শিশির পড়ছে গাছের ডগায়। কার্তিকের মাঝামাঝি সময়ে ঠান্ডা অনুভূত হচ্ছে বলে জানালেন সাধারণ মানুষ। শীত এখনই পড়ে গেছে, আমরা ভোরবেলা কাঁথা নিয়ে শুইতে হচ্ছে। বাচ্চা কাচ্চারাও ঠান্ডা বোধ করছে। এই শীতটা এখন আস্তে আস্তে প্রকোপ ধারণ করছে। আবহাওয়া অফিস বলছে নভেম্বরের মাঝামাঝি শীত ও কুয়াশার প্রকোপ বাড়বে। সাগরে লঘুচাপ বিরাজ করায় আকাশে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে এবং নভেম্বরের পর থেকে এটা শীতের তাপমাত্রা আরো বাড়তে পারে। এদিকে হাট বাজারে উঠতে শুরু করেছে শীতের শাকসবজি। দাম ভালো পাওয়ায় কৃষকেরা দারুণ খুশি হলেও নাখোশ ক্রেতারা। এখন সিম আছে, ফুলকপি, পাতাকপি, লাউ, মূলা, তারপরে ধনিয়া পাতা। আমদামি কম তো দাম মোটামুটি বেশি। ফুলকপি 50 টাকা, করলা আপনার 60 টাকা, সিম 60 টাকা। সকল সবজির দাম চড়া। আমরা নিম্ন আয়ের মানুষ সবজি কিনতে আসে হিমশিম খাচ্ছি। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবার জেলার 13টি উপজেলায় 9,764 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বাইরের খবর। 224 আরোহী নিয়ে রুশ বিমানটি বিধ্বস্ত হয় মধ্য আকাশেই। এমন দাবি করে বরাবরের মতো বিমান বিধ্বস্তের ঘটনায় জঙ্গি হামলায় অভিযোগ আবারও প্রত্যাখ্যান করল রাশিয়া। মিশরের সিনাই উপত্যকার পেনিনসুলা দুর্ঘটনাস্থলের আশপাশের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে উদ্ধার অভিযান। এদিকে রাশিয়ায় এখনও চলছে শোক। প্রার্থনা সহ নানা আয়োজনে নিহতদের স্মরণ করছেন স্বজনরা। এদিকে উদ্ধার হওয়া 163 আরোহীর মৃতদেহ পৌঁছানো হয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পুলকোভা বিমানবন্দরে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিধ্বস্ত রুশ এয়ারবাস 321 এর ধ্বংসাবশেষ। আছে ভাগ্যাহত আরোহীদের জুতা, ব্যাগ থেকে শুরু করে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। বিস্তৃত করা হয়েছে উদ্ধার অভিযান। ইতিমধ্যে 1.5 শতাধিক মৃতদেহ উদ্ধার করা হলেও আশেপাশের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে অনুসন্ধান কার্যক্রম। দুর্ঘটনাস্থল মিশরের সিনাইয়ের পেনিনসুলা পরিদর্শন করেছেন রুশ পরিবহন মন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত দল। এ দলে রয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীও। বরাবরের মতো জঙ্গি সংগঠন আইএসের বিমান ভূপাতিত করার অভিযোগ আবারও অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি আকাশে বিধ্বস্ত হয়েছে বিমানটি। যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে প্রায় 20 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সেটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এটাই বোঝা যায় যে বিমানটি আকাশে থাকতেই বিধ্বস্ত হয়। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পরিষ্কার নয়। এদিকে পুরো রাশিয়ায় এখন শোকের আবহ। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। নিহত স্বজনের স্মৃতিটুকুকে খুঁজে ফিরছেন পরিবারের সদস্যরা। সেন্ট পিটার্সবার্গে নানা আয়োজনে চলছে নিহতদের স্মরণ আর মঙ্গল প্রার্থনা। আমার বোন বিমান দুর্ঘটনায় মারা গেছে। আমার মাও আমার সঙ্গে এসেছে। আমাদের সঙ্গে আমার বোনের ছবি ছাড়া কিছুই নেই। রাশিয়ার পুলকোভা বিমানবন্দর। শনিবার এই বিমানবন্দর থেকেই 217 যাত্রী আর 7 ক্রু নিয়ে মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখের পথে রওনা করে রুশ এয়ারবাস 321 ফ্লাইটটি। তবে সিনাই উপত্যকায় বিধ্বস্ত বিমানটির ভাগ্যাহত আরোহীরা আজ আর বিমানে নয়, বরং বিশেষ ট্রাকে করে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। জাহিদুর রহমান, সময় সংবাদ। লা লিগার খবর। রিয়েল বেটিসের ঘরের মাঠ বেনিতো ভিয়েরেমিনে অ্যাথলেটিকো বিলবাও স্ট্রাইকার ইনাকির জোড়া গোলে 3-1 গোলে হেরেছে স্বাগতিকরা। লিগ টেবিলে 8 নম্বরে থাকা বিলবাও এদিন টেবিলের 13 নম্বরে থাকা রিয়েল বেটিসকে শুরু থেকেই নিজেদের রক্ষণদুর্গ সামলাতে ব্যস্ত রাখে। ফলাফলস্বরূপ ম্যাচের 8 মিনিটে স্ট্রাইকার ইনাকি উইলিয়ামসের গোলে লিড পায় সফরকারীরা।
মাঝে আর কোনো গোল না হলেও প্রথমার্ধের শেষ মিনিটে আবারও গোল করে বসেন স্ট্রাইকার উইলিয়ামস। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭ মিনিটে স্ট্রাইকার রুবেন ক্যাস্ট্রোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। তবে এক গোল পরিশোধ করলেও আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল বেটিস। বরং ম্যাচের ৮৭ মিনিটে রাউল গার্সিয়ার গোলে ৩-১ জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাথলেটিকো বিলবাও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষণা করা ১৪ সদস্যের বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি। দেশের ঘরোয়া ক্রিকেট ও এ দলের হয়ে দারুণ পারফরমেন্সের কারণেই তাকে জাতীয় দলে সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাশাপাশি গেল বিশ্বকাপ বিতর্কের প্রায় ৮ মাস পর আবারও দলে সুযোগ পেয়েছেন আলামিন। এছাড়া জিম্বাবুয়ের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করে দলে আরাফাত সানির পাশাপাশি রাখা হয়েছে লিখনকেও। ৫ দিন যেহেতু কোনো কমপ্লেন ছাড়া বোলিং করতে পারলাম, তো আশা করছি খেলার সুযোগ পাইলে ইনশাল্লাহ ভালো মতো খেলতে পারবো। এভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পের প্রথম দিন নিজেকে ফিট দাবি করেছিলেন বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। কিন্তু নির্বাচকদের কাছে তিনি শতভাগ ফিট নন, আর এ কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি তার। তাসকিনের এই আনফিট থাকা ও রুবেলের ইনজুরিতে এবার কপাল খুলেছে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া পেসার কামরুল ইসলাম রাব্বির। ঘরোয়া লিগে আর বাংলাদেশ এ দলের হয়ে দারুণ পারফর্ম করার পুরস্কারটা যে তিনি এই সিরিজেই পেতে যাচ্ছেন, তার গুঞ্জনটা বিসিবির আকাশে বাতাসে আগে থেকেই ছিল। অবশ্য এর কারণটা ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ফ্রন্টলাইন বোলারদের মধ্যে তাসকিন এখনো পুরোপুরি ফিট না, আমার মনে হয় 90-95% ফিট হয়েছে, এখনো রিস্ক থেকে যাবে। সিম বোলিং অপশন খুব একটা বেশি নেই, বাট যে তার মধ্যে যেই কয়েকটা ছেলে ভালো পারফরমেন্স করেছে লাস্ট ৩-৪ বছর ধরে, রাব্বির মধ্যে একজন অন্যতম। এছাড়া গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই বাংলাদেশ দলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন আলামিন। এরপর বিশ্বকাপ বিতর্ক আর নিজের অফ ফর্ম সব মিলিয়ে প্রায় ২৩ ম্যাচে দর্শক হয়ে থাকা আলামিন এবার আবারও সুযোগ পেয়েছেন। এ দলের হয়ে আফ্রিকা সফরে ৩টি একদিনের ম্যাচে পেয়েছেন ৮ উইকেট, আর ৩ দিনের ম্যাচেও আছে ৪টি উইকেট। আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে যদি কোনো ছেলে পারফরমেন্সের জন্য বাইরেও যায়, তাকে কীভাবে আমরা ফিরে আনতে পারি, ভালো বল করেছে সেইটা বিবেচনা করেই যেহেতু জায়গা হয়েছে, সুযোগ হয়েছে, সেজন্য তাকে আমরা নিয়ে এসেছি দেখার জন্য। পাশাপাশি জিম্বাবুয়ের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করি নাসির, রিয়াদ, সাকিব ও সানির সাথে লেগ স্পিনার হিসেবে রয়েছেন জুবাইর লিখন। সবসময় একটা অপোজিশন বিবেচনা করে দল তৈরি করি। আমাদের এই টিমে আপনার নাসির, মাহমুদুল্লাহ, সাকিব, আরাফাত, জুবাইর লিখন, যদি ওইভাবে হিসাব করে আমার 5টা স্পিনার আছে যারা অত্যন্ত চমৎকার বল করে, এবং আমার মনে হয় জিম্বাবুয়ের সাথে আরও তাদের ভালো করার সম্ভাবনা বেশি। ওই দিকে বিবেচনায় আমরা বোলিং স্পিন ভ্যারাইটি আনার জন্য লেগ স্পিনারকে অন্তর্ভুক্ত করেছি। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য সময়ের সেরা দল গঠন করা হয়েছে বলেই দাবি বিসিবির প্রধান নির্বাচকের। আমার মনে হয় যে রাব্বি যদি। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এখন 14 জন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। লন্ডনের সমাবেশে বক্তব্য রাখলেন বেগম জিয়া, বললেন দেশ পরিচালনা করছে লেডি হিটলার। বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ। হত্যা ও হামলার প্রতিবাদে রাজধানীতে লেখক ও প্রকাশকদের কালো পতাকা মিছিল, আতঙ্কিত অনেকের এই পেশা থেকে সরে দাঁড়ানোর আশঙ্কা। নিরাপত্তা জোরদারে রাজধানী জুড়ে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ সিটি কর্পোরেশনের। চট্টগ্রামে আবাসিক সহ প্রতিটি ভবনে ক্যামেরা লাগানোর নির্দেশ পুলিশের। এবং ঝিনাইদহে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ গুলিতে নিহত, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।